আর তারা থানায় মামলা করতে না পেরে আদালতের শরণাপন্ন হচ্ছেন। আর এই ধর্ষণের কথা এখন প্রকাশ্যেই বলেন তারা, মুখ লুকোতে চান না। এটা যেন সেই এলাকা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এই ঘটনা আমার নিজের কাছেও অবিশ্বাস্য ঠেকেছে, কিন্তু প্রতিবেদক মঞ্জুরুল আলম পান্না সরেজমিন যখন তথ্য আর চিত্র তুলে এনেছেন, তখন থ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই মার সামনে, বোনের সামনে, বাবার সামনে খুব আমার ঘরে খারাপ খারাপ কাজ করছে। আমার ঘরে সব নিয়ে যান, তারপরে আমি আপনার ঘরে কিছু কম না, তবে আমার ইজ্জত নষ্ট করেন না আপনারা। তারপরে হেরা কইছে না, ইজ্জত নিতেই হবে আমার ঘরে। 7-8 জন মানুষ মিলিয়া হেরা ইজ্জত নেওয়ার জন্য খুব চেষ্টা করে ইজ্জত নিছে। এই কান্না, এই আর্তনাদ কেবলমাত্র চরে বসতি গড়ে বেঁচে থাকার অপরাধে। চর দখল করতে গ্রাম বাংলার প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সবাই পরিচিত থাকলেও চর আনন্দে ঘটে চলেছে সভ্যতা থমকে যাওয়ার মতো পৈশাচিক এক পন্থা। এক বাহিনী আরেক বাহিনীর অনুসারী সাধারণ পরিবারগুলোর নারীদের করছে ধর্ষণ, কারণ যাতে বিরোধী পক্ষ টিকতে না পারে কোনোভাবেই। এমন অভিযোগ অসংখ্য। গেল 2 বছরে এমন ধর্ষণের সংখ্যা 1 থেকে 150 বলে জানা গেছে। কোন দিন রাত 10টা বাজে যাইতো, কোন দিন 11টা বাজে যাইতো, কোন দিন 12টা বাজে যাইতো। যায় প্রথম যায় কইতে এই ঘরের দরজা মেল, ঘরের দরজা বেড়ে বাড়ি দিত। রান্দার বড় রান্দা দিয়া টিন কূপ দিত, কূপ দিয়া টিন কাটটা তারপর ঘরে ঢুকিয়া আমগো এই প্রথম যায় আগে মুখ সুজা ধরতো, আর নাইলে রান্দা গলাপ ধরে রাখতো। তোকে মা বোন আছে, আমাকে ইজ্জত নিস না তোরা। অনেক ভাবে হাতে ধরছি, পায়ে ধরছি, না এরা কি আর মানে আমাকে অনেক ইজ্জত নিছে। আমরা কার কাছে বলবো? আমরা তো শর্মকে ওর কাছে বলি না। আমরা না খাইয়া রাস্তা বাড়িয়ে ঘুরি গাড়ি, আমাদের এমন লোক নাই যে দুগা ভাত খাওয়াইবো। এটা যে নিশ্চিত ভাবে কোনো সভ্য জগৎ নয়, এটুকু আমরা বলতে পারি। এরকম শত শত নারী তাদের সম্ভ্রম হারিয়ে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচারের আবেদন করলেও, বিচারের দাবি করলেও তারা আজ অবধি কেউ কোনো বিচার পায়নি। নরপিশাচ ধর্ষকদের কাছে কিশোরী, যুবতী, বৃদ্ধা কোনো বাদ বিচার নেই। রেহাই পাননি 3 মাসের অন্তঃসত্ত্বাও। অনেক তো সেমেছি আমরা, আমাকে বাড়ি ঘর যাই জিনিস সব লেগে গেছে ওরা। তোমাকে রাইছি খাইতে আমরা এই বস্তি করে মাঙ্গো বেড়ারা তাহলে ভাইটাইতে পারে না। ওরা এরম নারী জাতি করছে। ওকে ধরে মাপ তাহলে চেঁচি গেছে, মাপ নাই কোনো। কি এর মাপ? রবিকে গেছে, বাসা গেছে, আজি গেছে, কাজলে গেছে, নিজা সেদার গেছে, যাই আসে ধারে দিব্যর মুখ চাপিয়ে ধরছে। বউ ডেলিভারি অবস্থা, 3 মাস অনুযোগ আমার বউ। ও মাগো মাগো করি বাবু, আর কি কমন আর গার কাপে আমি খারাইতারি হচ্ছে না। আমার গা কি রসের কাপে আমি বাবা লজ্জা রং গলাসাই ধরতে এরম করি বউ আমার মাগো মাগো করি গলাসাই ধরছে। দেখে রাখিয়া কই কি বলে রে বাবা, তোকে হাতে ধরি হাত ধরি আমার নানারও নিচত নিচত মাগো অত্যাচার করিস রে মানা। বাপ বলাইছি, ভাই বলাইছি, আজির ভাও ধরছি। আমার বোর্ডারও অত্যাচার করছে আর আমারই করছে। যে এক রাত্রি বাচ্চারা 5 মাসের ভেদ। আমি যদি মিথ্যা কথা মালিক তোমার কাছে বিচারের দিনে কেউর কাছে বিচার পাই না। অত্যাচারের নির্যাতনের থানায় গেছিলাম, আমার কেস লয় না স্যার। ওরা আমার কেস লয় না, স্বামীর কাছে বলি না। লাস্টে স্বামীর কাছে বলতে আমার বাধ্য হয়েছে। বাসার কাছে তুই আমার মার ফেডের ভাই, তুই আমার ইজ্জত নে, তুই আমার সব নে ভাই, তুই আমার ইজ্জত নিস না। কইছে তোর ইজ্জত নিন। ওরা আমার ইজ্জত নিছে, আমার মালও নিছে। কি ঘরে যুবক মেয়ে না মা না বোন, ওরা কিচ্ছু চাই না যে স্যার এই বাজে আমার ঘরে অত্যাচার করছে। ইজ্জত কতজন নিছে? সম্ভ্রম অন্তত 150 লোকের। কোন নারী মুখটা বলে না স্যার, তারা ইজ্জত ঘর দিয়ে সারা চলে যেতে হয়েছে। চর আনন্দের অবস্থান ভোলার সদর উপজেলার 2 নং ইলিশা ইউনিয়নে। চরটি দখলে রাখতে এখানে তৎপর 4টি বাহিনী: বাইন্যা বাহিনী, তালুকদার বাহিনী, উকিল বাহিনী এবং চেয়ারম্যান সিরাজ বাহিনী। এর মধ্যে বাইন্যা বাহিনীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ বেশি। আমি আজি কন্ডকপুরের লোক, তারপরে রাজাপুরের লোক, এরা 3 পার্টি একসাথে করে আমার ঘরে অত্যাচার করছে। বাসায় আসিল, রবিক মাল আসিল, বর্ষারে আসিল, আবার মনে করেন আমরা নিজাম সৈয়দ আসিল, আবার কবির কয়ে আসিল, মিজারুন আসিল, রফিক, বাদশা, আবুল বাসার, তারপরে সিরাজ, আজি, হরাজি। তবে একই ধরনের অভিযোগ রয়েছে 2 নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ বাহিনীর বিরুদ্ধেও। মহিলা নির্যাতন করছে, এক ঘরে 3 বোনেরা করছে, কিন্তু এরা ভয়তে কার কাছে প্রকাশ করে না। সব চেয়ারম্যানের গ্রুপেরা, সিরাজ চেয়ারম্যান। দর্শক, এই নির্যাতিতারা, এই নারীরা থানায় যে অভিযোগ করতে যান না তা নয়, কিন্তু থানা মামলা নেয় না। আর তাদের এখন কোনো লোকলজ্জার ভয় নেই।
আক্রান্ত হচ্ছেন ট্রমায়। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বেশি, বাইন্যা বাহিনীর সেই রফিক বাশারের সঙ্গে কথা হয় আমাদের। তারা অবশ্য অস্বীকার করেন সবকিছু। তাদের ভিতরে আমরা ঢুকিই নাই কখনো, নারী নির্যাতন করেন? আমরা ঢুকিই নাই তাদের বিরুদ্ধে স্যার কখনো। এটি সম্পূর্ণ মিথ্যা। আরো আমার জেলে ঢুকে আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের নাম আবু কালাম, মামলা আছে, আপনি করে তদন্ত করে দেখতে পারেন। নির্যাতন করছে আমার ভাইয়ের উপরে, নির্যাতন করছে আমার পরিবারের বিভিন্ন রকমের বিভিন্ন হাজার হাজার শয় শয় রাজাপুরের মহিলারে মানে অন্যায় ভাবে নির্যাতন করছে। এরা দিনে রাইতে আমার জেলে ঢুকে। ধর্ষণের শিকার নারীরা মামলা করতে গেলে থানায় নেওয়া হয় না মামলা, কারণ থানার কর্তা ব্যক্তিরা আগে থেকেই নাকি ম্যানেজ হয়ে থাকেন অপরাধীদের নানান উপঢৌকনে। এই অত্যাচারের পর আমরা সবাই থানাত গেছি, আমাকে থানাত কেউ আমাকে অত্যাচারের বিচার লয় না। তারা কি ঘুষ খাইছে স্যার, না টাকা দিয়ে থানা বাধ্য করছে? তারা আমাদের কোনো গুরুত্বই দেয় না। দুনিয়ার কেউর কাছে বিচার পাই না। আইনের আইন আমাদের জন্য কোনো ব্লাড ডিস্ট্রিক্ট আইন আদালত নাই। ওসি বলে দাদা আমাদের কিছু করার নাই, আমরা চাকরি করি, আমাদের কিছু করার নাই। উর্ফে অর্ডার মামলা যে কি জানি না স্যার, তাও কি মন্ত্রীর অর্ডার না উর্ফের অর্ডার, তারা গুরুত্বই দেয় না কিন্তু স্যার। যদিও নির্যাতিতদের অনেকেই শেষমেশ মামলা করেছেন আদালতে। ভোলার পুলিশ সুপার জানান, চর দখলকে কেন্দ্র করে ধর্ষণের কোনো ঘটনার খবর তার জানা নেই। হাইকোর্টেরও একটা রুলিং আছে যে ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে সেটা আমাদের নিতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে যদি সেটা না করা হয়ে থাকে, আমি এটা বিষয়টা অবশ্যই খতিয়ে দেখব। তো এখনো ভিকটিমরা আমাদের কাছে আসে, আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিচার তো দূরের কথা, নিজ ঘরেই টিকে থাকাটা কষ্টের হয়ে পড়েছে অভাগা এই নারীদের জন্য। ধর্ষিতা হওয়ার অপরাধ বুঝি তাদেরই। স্বামীরা তো আমাকে রাখবো না, দৌড়ে দিব দাঁড়িয়ে দিব, এরকম তো করে রাখ ফেলে আর অত্যাচারী করবো এই মহিলাগুলি। আমরা ঘর সংসারী কিভাবে করবো? বেটার পাখি যাতে এরকম করছে আল্লাহ তো তোরা ধর আমার ভাত আমি ধরে তোরা আর না তোরা আর কিছুদিন খাওয়া দাওয়া কিছুদিন আল্লাহ যার ভাত এ ধর। ধর্ষণের শিকার হওয়ায় সমাজ থেকে বিচ্ছিন্ন অনেকের পরিবার। 5 জনে মিলে আমার ঘরে অত্যাচার করছে। সেই ঘটনা পরই ননদের বিয়া দিতে পারিনি। প্রথম একবার করার পরে আমার আব্বু কইছে কি অন্য আমার হুবুগাইত ফাড়ে দিছে, হুবুগাইত ফাড়ে দিছে। হুবুগাইত 3 মাস থেকে আবার আসছে, আবার হিরো আমার ঘরে ঢুকছে, ঢুকে হিরে আবার আমাদের নির্যাতন করছে। ধর্ষণের শিকার নারীরা 21-এর ক্যামেরার সামনে সরাসরি কথা বলেন কোন রকম রাখঢাক ছাড়াই। সাধারণত ধর্ষণের শিকার হওয়া নারীরা সহজে কথা বলতে চান না, পরিচয় প্রকাশ করতে চান না সমাজ এবং লোকলজ্জার ভয়ে। তাহলে তারা কেন সরাসরি নিজেদের চেহারা প্রকাশ করে কথা বললেন 21-এর অনুসন্ধানী দলের সঙ্গে? এমন প্রশ্ন উঠতেই পারে। বিষয়টির কারণ জানতে কথা হয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলামের সঙ্গে। এই ভয়াবহ এবং বেদনাদায়ক অসম্মানজনক এই যে অত্যাচার এবং নির্যাতন বারবার হওয়াতে এবং অনেকদিন যাবৎ হওয়ার ফলে তাদের ভিতরে ওই যে লুকিয়ে রাখার যে প্রবণতাগুলি অথবা এটাকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতাগুলি, সেগুলি না থেকে এর ভিতরে কোন রকম একটা এসকেপ রুট, কোন রকম বাঁচতে হবে, কিভাবে বাঁচবো, তাদের বিরুদ্ধে কিভাবে আমরা নিজেকে রক্ষা করব, সেই রক্ষার পথ হিসাবে তারা হাতের কাছে যা পায়, পুলিশ যদি পায় পুলিশ কাছে রিপোর্ট করবে, সাংবাদিক পালে সাংবাদিক কাছে রিপোর্ট করবে, তখন তাদের কাছে ওই শুধু কেবল ওই সামাজিক মান সম্মানের ব্যাপারটা মুখ্য হয়ে দাঁড়ায় না, মুখ্য হয়ে দাঁড়ায় তার অস্তিত্বের প্রশ্ন। ডাক্তার তাজুল জানান, ধর্ষণের শিকার এই নারীদের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, নইলে তাদের মানসিক অবস্থা রূপ নিতে পারে ভয়ানক কোনো সমস্যায়। ঠিক দর্শনের পরও একই রকমের একটা বড় ধরনের মানসিক রোগ হয়, সেটার নাম হলো পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। সেটা হচ্ছে এই আঘাত পরবর্তী মানসিক চাপজনিত রোগ। এটা হচ্ছে এরকম, সেই ভয়ঙ্কর, সেই দুর্বিষহ এবং সেই বেদনাদায়ক ঘটনাটা সারাক্ষণ তার মনের ভিতরে চিত্রের মতো আসতে থাকে, সারাক্ষণ তাকে সেটা হরণ করতে থাকে, আঘাত করতে থাকে। এই রোগের যথাযথ চিকিৎসা করতে হয় এবং আমি আগে উল্লেখ করছি এই কারণে অথবা বিষণ্ণতার কারণে তাদের অনেক অংশেই অনেক লোকই আত্মহত্যার দিকেও ধাবিত হতে পারে। দর্শক, চরে এখন নানা বাহিনী, তাদের আবার আছে রাজনৈতিক আশ্রয়, তাই তাদের থামানো যায় না। সে কাহিনী আমরা জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে।